তোমরা যারা বার্সেলোনা ফ্যান আছো তারা একটু নড়ে চড়ে বসো, প্রয়োজনে হেডফোন দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, একটু নিরালে নিবৃত্তে ভিডিওটা দেখো। তোমাদের জন্য বেশ কিছু সুখবর আছে। বিগত সময়গুলোতে বার্সেলোনা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জল গলা হয়েছে। যেমন স্পেন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সকল পডকাস্ট, সকল ইউটিউব চ্যানেল, সকল বিশ্লেষণধর্মী, সকল নিউজ মিডিয়া সবাই কথা বলছে বার্সেলোনার পারফরমেন্স নিয়ে। তাদের দাবি হচ্ছে বার্সেলোনা হচ্ছে একটা ঘরোয়া লিগের দল, তারা শুধু ঘরোয়া লিগেই ভালো খেলে। তারা চ্যাম্পিয়ন্স লিগের জন্য মোটেও প্রস্তুত না। তারা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে বারবার হারিয়ে খুঁজতেছে। এই লাস্ট 11 বছরে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে অর্জন হচ্ছে মাত্র একবার সেমিফাইনাল খেলছে, আর হচ্ছে একবার কোয়ার্টার ফাইনাল খেলছে। এই হচ্ছে বার্সেলোনার অর্জন। কিন্তু এটা তো শেষ কথা না। বার্সেলোনা কি আসলে এমন? বার্সেলোনার সামনের দিনগুলোতে কেমন যাবে বা কিভাবে তাদের দল সাজাচ্ছে, তাদের পরিকল্পনা কি, তাদের কোচ কোচ নিয়ে যত চিন্তা ভাবনা, তাদের কোচের কাজগুলা কেমন আগাচ্ছে, তাদের প্রজেক্টটা কেমন আগাচ্ছে, এটা নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, তার আগে একটু আমরা গত মৌসুমে ফিরে যাই। 38টা ম্যাচের মধ্যে তারা 31টাতে জয়লাভ করে, মাত্র একটা ম্যাচ ড্র হয়, আর মাত্র 6টা ম্যাচ তারা পরাজিত হয়। আর হোমে 19টা ম্যাচের মধ্যে 19টাতেই জয়। এরকম নিখুঁত হোম রেকর্ড খুব কমই পাওয়া যায়। তার মধ্যে ছিল বার্সেলোনার বেশ কিছু ইনজুরি সংকট। ধরো, ক্রিস্টেনসেন এসিএল ইনজুরি, গাভির সার্জারি, টের স্টেগেনের ব্যাক সার্জারি, বালদের ইনজুরি, পেদ্রির হ্যামস্ট্রিং ইনজুরি, দানি ওলমোর গোল উদযাপন করতে যায় কাঁধে ইনজুরি, রাফিনিয়ার ইনজুরি, আর আরাহোর মানসিক বিরতি, ফার্মিনি লোপেজের পায়ের হাড় ভেঙে যাওয়া, লামিনি ইয়ামালের হচ্ছে 38 ম্যাচের মধ্যে 28টা ম্যাচে অংশগ্রহণ করা, 10টা ম্যাচে অংশগ্রহণ না করা, জরুরি লোন সাইনিং করতে হয়েছিল লাস্ট পর্যন্ত বার্সেলোনাকে। এখন ধরো, এই যে এই পূর্ণ শক্তি যদি বার্সেলোনার হয়ে খেলতে পারতো, তাহলে বার্সেলোনা কি কেমন করতো? তারা পূর্ণ শক্তির ছিল না, তাতেই হচ্ছে লা লিগায় তারা এরকম রেজাল্ট শো আপ করতে পারছে। তো যদি তারা পূর্ণ দলটা থাকতো তাহলে তারা কি করতে পারতো? এবার আসি হ্যান্সি ফ্লিকের কথায়। হ্যান্সি ফ্লিক যখন প্রথমেই বার্সেলোনাতে জয়েন করলেন, তিনি হচ্ছে প্রথমে ট্রেবল জিতলেন, লা লিগা, কোপা দেল রে, তারপরে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। দ্বিতীয় মৌসুমে আবার তিনি লা লিগা জিতলেন। হ্যান্সি ফ্লিকের একটা বিষয় আছে, তিনি হচ্ছে টানা আহ, দুইবারের বেশি কোনো ক্লাব বা কোনো জাতীয় দলে কোচিং করানোর রেকর্ড নাই। হ্যান্সি ফ্লিকের প্রতি বার্সেলোনা খুবই সন্তুষ্ট বর্তমানে, এবং 2028 সাল পর্যন্ত তাকে উম, চুক্তি তার সাথে চুক্তি করা হয়েছে। তো যেমন জানেন, একটা 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 প্রজেক্টে যদি একটা ম্যানেজার পরিবর্তন না হয়, তিনি তার নিজের মতো করে দলটাকে সাজাইতে পারেন। বার্সেলোনার সবই আছে, বার্সেলোনার মানে কোনো সমস্যা নাই। তাদের মানে তাদের পরিসংখ্যান দেখে বোঝা যায়। যেমন ধরো, তারা 38 ম্যাচের মধ্যে মাত্র 6টা ম্যাচ হারছে, একটা ম্যাচ ড্র হয়েছে, আর সবটিতে তারা জয়লাভ করছে। এর মধ্যে তারা হচ্ছে 95টা গোল করছিল এই 38 ম্যাচের মধ্যে, আর মাত্র হচ্ছে 36টা গোল হজম করছিল। এতে করে বোঝা যায় তাদের আক্রমণ বা ডিফেন্সের তেমন একটা সমস্যা নাই। এখন সমস্যা হচ্ছে দলের ডিপথ বা দলের প্লেয়ারদের মধ্যে, মানে ইনজুরি সমস্যা, এটা একটা সমস্যা ছিল। আর হচ্ছে দলের গভীর স্কোয়াড নাই, গভীর আত্মবিশ্বাসের অভাব ছিল তাদের ভিতরে, এটাই ছিল তাদের মেন সমস্যা। এই সমস্যারও সমাধান হতে চলেছে, কারণ অলরেডি আপনারা সবাই জানেন যে রদ্রিকে যুক্ত করা হচ্ছে। রদ্রিকে রিয়াল মাদ্রিদ রাখতে পারে নাই, রদ্রি ফাইনালি বার্সেলোনাতে আসতেছে। আর আমরা যেমন জানি, রদ্রি হচ্ছে মিডফিল্ডের মানে সুপারস্টার এখন তিনি। যেমন বিশ্বকাপে হচ্ছে তিনি হচ্ছে গোল্ডেন বুটও জিতছেন। তিনি হচ্ছে ডিফেন্স এবং আক্রমণ ভাগের সেতু হিসাবে তাকে ধরা হয়। তিনি নিখুঁত পাস দেন, খুবই নিখুঁত পাস দেন, এবং পুরো ম্যাচের হচ্ছে তিনি হচ্ছে গতি সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। মানে রদ্রির মাধ্যমে বার্সেলোনার এই প্রজেক্টটা দারুণ হতে চলেছে, এবং আমি বিশ্বাস করি যে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করবে। এদিকে বার্সেলোনার কিছু বিষয় আছে, এটা আসলে খুব একটা সমস্যা হবে না। যেমন ধরো, লেভানডোস্কির বিদায়ে বার্সেলোনার খুব বেশি সমস্যা হবে না, কারণ
ফেরান তোরেস অলরেডি আছেন, লামিন ইয়ামাল আছেন, ফেবিয়ান লুইস আছেন, তারপরে হচ্ছে মিডফিল্ডে রদ্রি আছেন। আর বার্সেলোনার সবাই সবাই গোল করে, শুধু একক কোনো প্লেয়ারের উপরে তারা ডিপেন্ডেন্ট না। যেমন লামিন ইয়ামাল যদি কোনো কারণে মানে ইনজুরিতে থাকেন, বার্সেলোনা খুব একটা সমস্যা ভোগে না, কারণ বার্সেলোনার সবাই সব জায়গা থেকে হচ্ছে তারা গোল করছে। রাফিনহিয়া হচ্ছে মানে গোল স্কোরার, ফেরান তোরেস গোল স্কোরার, দানি ওলমোস গোল স্কোরার। তাদের বহুমুখী আক্রমণ, অর্থাৎ তারা একক কোনো প্লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট না। এটা প্রমাণ করাতে হচ্ছে বার্সেলোনা হচ্ছে ডিপ স্কোয়াড নিয়ে হচ্ছে এবার মাঠে নামবে, এবং বার্সেলোনা ফ্যানদের জন্য এটাই সবচাইতে বড় সুখবর। আর এদিকে যেমন আগেই বলেছি, হ্যান্সি ফ্লিকের টানা তৃতীয়বারের হচ্ছে একই ক্লাবে থাকা, একই ম্যানেজার থাকা, এবং তার সময়টা খুব ভালো যাচ্ছে, তার ডিসিশনগুলো খুব ভালো কাজে আসতেছে। আর তিনি নিজের মতো করে দলটাকে সাজাইতে পারছেন। টিমের কম্বিনেশন বা ডিপ স্কোয়াডের যে একটা ঘাটতি ছিল, ইনজুরি সমস্যা ছিল, এগুলো তো এখন আর নাই। আশা করতে পারি যে বার্সেলোনা এবার দারুণ কিছু করবে। আমরা যেমন জানি বার্সেলোনার হচ্ছে মেন স্টেডিয়াম হচ্ছে ক্যাম্প নু। এই ক্যাম্প নুতে তারা গত 2টা বছর তারা খেলতে পারে না, কারণ ওখানে তারা স্টেডিয়াম করতেছিল। তারা অন্য একটা স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে এতদিন ব্যবহার করছে। আর ক্যাম্প নুতে হচ্ছে হাজার হাজার দর্শকের মধ্যে যে তাদের যে উন্মাদনা, তাদের যে চিল্লা চিল্লি, অপোজিট টিম অবশ্যই সবসময় চাপে থাকে, এবং ইতিহাসের পাতায় এরকম খুব কম ম্যাচ আছে যে তারা বার্সেলোনা ক্যাম্প নুতে হারছে। ক্যাম্প নু হচ্ছে বার্সেলোনার জন্য একটা দারুণ প্লাস পয়েন্ট। এবারে হচ্ছে ক্যাম্প নুতে তারা ফিরতেছেন। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর হচ্ছে নিয়মিত ফুটবলের আপডেট পেতে আমার সাথেই থাকবে। ধন্যবাদ।